সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আমার ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে এই আশাবাদ ব্যক্ত করে আমি নতুন ক্লাসে শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি শব্দটা লেখা আর ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি বললেই কিন্তু আমরা এই শহীদ মিনার অর্থাৎ ভাষা শহীদদের কথা মনে পড়ে যায়। আর এখানে 1969 সালের যে চিত্রটা অর্থাৎ গণ আন্দোলন যেটা হয় অর্থাৎ 1969 সালের গণ অভ্যুত্থানের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ফেব্রুয়ারি মাসের যে ভাষা আন্দোলনের চিত্র, আবার এখানে 1969 সালের যে গণ অভ্যুত্থানের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি শামসুর রাহমানের ছবি, অর্থাৎ এখানে শামসুর রহমান জন্মগ্রহণ করেন 24 অক্টোবর 1929 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 17 আগস্ট 2006 খ্রিস্টাব্দে। তাহলে আমরা বুঝতে পারছি কি আজকে আলোচ্য বিষয়, আমরা কোন কবিতাটি আলোচনা করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিখ্যাত কবিতা ফেব্রুয়ারি 1969, লিখেছেন কবি শামসুর রহমান। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের আলোচনায় আজকে থাকছে এই কবি শামসুর রহমানের লেখক পরিচিতি, তারপরে থাকছে সাহিত্যকর্ম, এবার থাকছে ওই ফেব্রুয়ারি 1969 কবিতার নামকরণ, তারপর থাকছে কিছু চুম্বক তত্ত্ব বা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কিছু টিপস অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে, তারপর থাকছে ওই কবিতার সারসংক্ষেপ, তারপর থাকছে শব্দার্থ ও ব্যাখ্যা এবং আরও থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও ব্যাকরণের কিছু অংশ থাকছে। অর্থাৎ এই কবিতা থেকে কিছু কিছু ব্যাকরণ আসে, আমরা বোর্ড পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় দেখি, সেইগুলো আমরা আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা আলোচনা করব লেখক পরিচিতি দিয়েই আজকের আলোচনা শুরু করছি। লেখক পরিস্থিতিতে থাকছে শামসুর রহমান 1929 সালের 24 অক্টোবর ঢাকা শহরে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। তারপর দেখছি তার পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমিনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার পোগোস ইংলিশ হাই স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে আইএ পাশ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। 1957 সালে দৈনিক মর্নিং নিউজ এ সাংবাদিকতা দিয়ে শুরু এবং 1964 সালে দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা এই পত্রিকার নাম হয়। এতে যোগ দিয়ে 1987 সালে প্রধান সম্পাদক থেকে পদত্যাগ, 18 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। এরপর আমরা দেখছি 1958 সালে স্বৈরাচার শাসক আইয়ুব খানকে বিদ্রুপ করে হাতির গুড় নামক কবিতা লিখে আলোড়ন সৃষ্টি করেন। দেশের মানুষ, স্বাধীনতা আর মাতৃভাষাকে নিয়ে তার রচিত কবিতাগুলো ইতিহাস হয়ে রয়েছে। তার বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সফেদ পাঞ্জাবি, আসাদের শার্ট প্রভৃতি কবিতায় উঠে এসেছে বাঙালি জাতির স্বপ্ন এবং ভবিষ্যৎ। তারপরে আমরা দেখছি বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত হয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় ও উপাদানে শহর কেন্দ্রিক ছিলেন। 20 শতকের দ্বিতীয় ভাগে দুই বাংলায় তার শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি 2006 সালের 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এখন আমরা দেখব তার সাহিত্যকর্ম। তার কাব্যগ্রন্থ রয়েছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটি, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে, দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও, ঘাতক কাটা, উদ্ভট উঠের পিঠে চলেছে দেশ স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। শিশুতোষ গ্রন্থে রয়েছে এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, স্মৃতির শহর। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধিতে ভূষিত হন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক ও স্বাধীনতা পদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। এরপরে আমরা আলোচনা করব এই কবিতার নামকরণে আমরা দেখছি ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটির নামকরণ করা হয়েছে এর বিষয়বস্তু অনুসারে। ফেব্রুয়ারি বাঙালির চেতনার প্রতীক। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতায় সেই চেতনায়
মূর্ত করে তুলেছেন। তিনি এতে 1969 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলন শুরু হয় তা তুলে ধরেছেন। এই কবিতায় সেই সময়ের জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষের ক্ষুব্ধ হয়ে ওঠার বিষয়টি ফুটিয়ে। এই কবিতায় দেশমাতৃকার প্রতি গভীর অনুরাগ, মুক্তির আকুতি, ফেব্রুয়ারিতে ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলের রঙে 52 ফেব্রুয়ারিতে আত্মদানকারী সংগ্রামীদের রক্তের প্রতিফলন বলে তিনি মনে করেছেন। ফলে কবির চেতনার রং প্রতিফলিত হয়েছে 1952 সালের ফেব্রুয়ারিতে এদেশে যে গণজাগরণ শুরু হয়েছিল সেই চেতনায় বহুগুণে বৃদ্ধি পেয়ে 1969 গণ আন্দোলনের রূপ নিয়েছে। কবি সেই সময়ের গণজাগরণ ও চেতনাকে স্মরণ করেছেন 1969 ফেব্রুয়ারিতে। এসব দিক বিবেচনায় এই কবিতায় নামকরণ ফেব্রুয়ারি 1969 সার্থক ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবার আমি আলোচনা করব এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ চুম্বক তত্ত্ব যাকে বলা হচ্ছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় সংগ্রামী চেতনা, গণজাগরণ ও দেশপ্রেমের দিক কবির গভীর মমতায় মূর্ত হয়ে উঠেছে। 1969 সালে জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এই কবিতায় 21 ফেব্রুয়ারিতে স্বৈরা শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্য প্রজ্ঞারতা লাভ করেছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত। 21 শহীদদের ত্যাগ ও মহিমা মূর্ত হয়ে উঠেছে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। এই কবিতায় কবি মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে মানবিক বাগান বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছাত্রদের 6 দফা এবং ছাত্রদের 11 দফার ভিত্তিতে 1969 সালে এদেশে প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে। 1957 খ্রিস্টাব্দে দৈনিক মর্নিং এজ এ সাংবাদিকতা দিয়ে কবির কর্মজীবন শুরু। তার প্রথম কবিতা সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। কবি শামসুর রহমানের কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য নবজীবনের যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন। এবার আমি আলোচনা করব এই কবিতার ভূমিকা অংশটা। শামসুর রহমান রচিত ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। এটি গদ্যছন্দ ও প্রবাহমান ভাষায় সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। কবিতাটিতে গণজাগরণ, সংগ্রামী চেতনা ও দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। কবিতাটিতে 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী প্রতিটি আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষের অবদান ফুটে উঠেছে। শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতাটি পড়ার পর আমরা কি জানতে পারবো? কবির দেশাত্মবোধক চেতনা বর্ণনা করতে পারবো, এদেশের সংগ্রামী মানুষের আত্মত্যাগের কথা আলোচনা করতে পারবো, 52 ভাষা আন্দোলন ও 69 গণ অভ্যুত্থানের চেতনাগত ঐক্য সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো। এবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 1952 সালে ভাষা আন্দোলন থেকে 1969 গণ আন্দোলনে কিভাবে রূপ নিল, এইটা আমরা একটু আলোচনা করব। যেমন এখানে আমরা দেখছি ছাত্র অসন্তোষ কখন 1947 সালের পরে 48 সাল দেশ বিভাগের পর থেকে কিন্তু ছাত্রদের একটা অসন্তোষ লক্ষ্য করা যায়, অর্থাৎ যেটা ভাষা আন্দোলনে রূপ নেয় পরবর্তীতে যায়, যে আমরা এই চিত্রটা দেখলে বুঝতে পারি। তারপরে এখানে আসছে এই ভাষা আন্দোলনের রূপ নিয়ে জাতীয়তাবাদী চেতনায় জাগ্রত হয়, ভাষার অধিকার আদায়ের আন্দোলন। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে শোষণ বঞ্চনা শুরু হয়, আমাদের উপর বাঙালিদের উপরে পাকিস্তানের শোষণ বঞ্চনা শুরু করে, 6 দফা ও 11 দফা আন্দোলন শুরু হয়। এরপরে আমরা গণ অভ্যুত্থানের যে চিত্রটা সেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ 1969 সালের গণ আন্দোলনে এইভাবে রূপ নিয়েছে। তাহলে কতগুলো ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারি 1952 সালে ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটে ধাপে ধাপে 1969 আমরা পদার্পণ করছি। সেইখান থেকে কিন্তু আমাদের এই গণ আন্দোলনের সাথে ভাষা আন্দোলনের একটা যোগসূত্র আমরা লক্ষ্য করতে পারি। এবার আমরা মূল কবিতা আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রাস্তার 2 সাইডে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। তাহলে এখানে আবার ফুটেছি দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ব্যাখ্যা সেরকম প্রতি বছরের মতো 1969-এও শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কবির মনে হয় যেন 1952 ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের তাজা রক্তের বুদবুদটা মনে হচ্ছে
পথের দুই সাইডে কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটে আছে, অর্থাৎ কৃষ্ণচূড়া ফুলকে শহীদদের রক্তের বুদবুদের সাথে তুলনা করা হয়েছে। রক্তের রং আর কৃষ্ণচূড়ার রং একই হওয়ায় 21-এর কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মেলাতে চান। তারপরে আমরা দেখছি একটা গণ আন্দোলনের মতো মনে হচ্ছে, পথ দিয়ে একা হেঁটে যাচ্ছে, কতগুলো ফুল রয়েছে। এবার আমরা দেখছি যে কখনো মিছিলে, অর্থাৎ এই মিছিল হচ্ছে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় এরা ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, এই যে রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে ওরা ফুল না, ওরা শহীদের রক্তের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। এই যে ঝলকিত বলতে উজ্জ্বল আলোয় উদ্ভাসিত, আর বুদবুদ বলতে ভুরভুরি রক্ত ওঠা, অর্থাৎ রক্ত, তাজা রক্তকে এখানে বোঝানো হয়েছে। তারপরে এখানে আসছে দেখছি 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনের রং। 21-এর কৃষ্ণচূড়া, 21-এর কৃষ্ণচূড়া হচ্ছে আমাদের চেতনার রং। কোন চেতনা? 21-এর কৃষ্ণচূড়া দেখলে আমাদের ভাষা আন্দোলনে যে যারা শহীদ হয়েছিলেন তাদের কথা আমাদের চেতনায় ফুটে ওঠে। 21-এর কৃষ্ণচূড়াকে কবি ভাষা আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে তুলনা করেছেন। তারপরে এখানে আমরা একটু ব্যাখ্যা আমরা দেখতে পাই, প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে। কবির মনে হয় যেন ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। তাই 21-এর কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে, যা ফেব্রুয়ারিতে কৃষ্ণচূড়া ফুল ফোটে, যা আমরা ফেব্রুয়ারিতেই লক্ষ্য করতে পারি। অর্থাৎ ফেব্রুয়ারিতে কৃষ্ণচূড়া ফুল ফোটে বিধায় এখানে ফেব্রুয়ারির কৃষ্ণচূড়ার ফুলের সাথে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বুদবুদের তুলনা করা হয়েছে। তারপরে দেখছি এ রঙের বিপরীতে আছে অন্য রং। এ রং বলতে আমাদের ভাষা শহীদদের রং, তার বিপরীতে আছে অন্য রং। অন্য রং বলতে কালো রঙকে বোঝানো হচ্ছে। তাই বলছে ভাষা আন্দোলনে মাতৃভাষাকে রক্ষার প্রত্যয়ে যারা বুকে রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন তাদের অম্লান সৃষ্টিকে ধারণ করে আছে কৃষ্ণচূড়া। কারণ কৃষ্ণচূড়ার লাল রং ভাষা শহীদদের রক্তদানের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এই রঙের বিপরীত রঙও এখন বাংলাদেশে দৃশ্যমান, ফলে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে দেশে, আর সারা দেশ হয়ে উঠেছে পাকিস্তানি ঘাতকের অশুভ আস্থানা। তাই এখানে বলছে যে রং লাগে না চোখে ভালো, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। তাই এখানে আমরা চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্থানায়। এখানে আস্থানা বলতে আশ্রয় বা আখড়াকে বোঝানো হয়েছে। তাই এখানে ব্যাখ্যা এখানে বোঝানো হয়েছে এদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই সে অধিকার ক্রমশ সংকুচিত হতে থাকে। মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। সকাল সন্ধ্যায় পথঘাট সহ দেশের সর্বত্রই তাদের হিংস্র থাবা বিস্তৃত হয়। গোটা দেশটাই তখন পরিণত হয়ে ওঠে ঘাতকের অশুভ আস্তানায়। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আজ মরা, কেউ বা ভীষণ দারুণ বিপ্লবে ফেটে পড়া। তাই এখানে বোঝাচ্ছে আমি আর আমার মতো বহু লোক, এখানে আমার মতো বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানা, অর্থাৎ তাদেরকে টানতে নিয়ে যাচ্ছে ঘাতকের আস্তানায়। ভুলুণ্ঠিত বলতে ধরাশায়ী করে টেনে নিয়ে যাওয়া। তাহলে এখানে আমরা দেখছি কারো মারিয়ে আদমরা ফেলে ফেলছে, তারপরে বিপ্লবে ফেটে পড়ছে। তাই এখানে ব্যাখ্যা আছে গণতান্ত্রিক শক্তির বিপক্ষে পাকিস্তান শাসক গোষ্ঠী যখন দেশব্যাপী তাদের সন্ত্রাসের কালো থাবা বিস্তৃত করে, তখন অনেকেই তাদের অসহায় শিকারে পরিণত হয়। আবার কেউ তাদের এই অশুভ তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম শুরু করে। এই প্রতিবাদ সংগ্রামই 1969 সালে ফেব্রুয়ারি মাসে ব্যাপক গণ অভ্যুত্থানে পরিণত হয়। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এখানে মানবিক বাগান বলতে মানবিক জগৎ, মনুষ্যত্ব বা ন্যায় মঙ্গলের জগৎকে বোঝানো হয়েছে। কমল বন বলছে কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন। তাই বুঝি 1969-এও, এই যে 1969 বলতে মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব শাহীর নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের উভয় অংশে 1969 সালে এক দুর্বার গণ আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজের 11 দফা কর্মসূচি, শিক্ষার সুযোগ বৃদ্ধি, আঞ্চলিক স্বায়ত্তশাসন, প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার, বাক স্বাধীনতা, বৃহৎ শিল্প জাতীয়করণ,
কৃষক শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, জরুরি নিরাপত্তার আইন প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি প্রভৃতি দাবি এই আন্দোলনের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। আবার ছালাম নামে রাজপথে শূন্যে তুলে প্লাগ। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, এই যে বরকত বুক পেতে দিয়েছে ঘাতকের থাবার সম্মুখে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রম ধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন 1969-এ ব্যাপক গণ অভ্যুত্থানে রূপ নেয়। শহর ও গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা এবং ছাত্রদের 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। এ অংশে কবি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মাহুতি দেওয়া বীর জনতাকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। তারপরে দেখছি সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই দুই লাইনের আমরা একটু ব্যাখ্যা আমরা দেখতে পারি যে সালাম 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সেদিন সালামের চোখে মুখে তারুণ্যের সতেজ ছিল। 1969-এ গণঅভ্যুত্থান ও সালামের সংগ্রামী চেতনাকে স্মরণ করেছেন। 1969-এ গণঅভ্যুত্থানের প্রতিটি সংগ্রামী মানুষের মাঝে খুঁজে পেয়েছেন সালামের আত্মত্যাগের ছবি। কবি সালামের দেশপ্রেমের প্রতিকৃত স্বরূপ পূর্ব বাংলার সবুজ শ্যামল রূপটি তার মুখাবয়বে প্রতিকায়িত করেছেন। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাই আমরা ব্যাখ্যায় দেখতেছি 52 ভাষা শহীদ সালাম বরকতের মতো প্রতিবাদী প্রাণ 1969-এ গণ আন্দোলনেও মিছিল করেছিল। তাদের স্লোগানে ও মিছিলে মুখরিত হয়েছিল রাজপথ। কবির মনে হয়েছে 21শে ফেব্রুয়ারি চেতনাকে বুকে ধারণ করে সবাই এগিয়ে যাচ্ছে, যেন সালামের হাত থেকে নক্ষত্রের মতো অনবরত অবিনাশী বর্ণমালা ঝরে পড়েছে। মিছিলে অবিরত ধ্বনিত হচ্ছে মাতৃভাষার স্লোগান। তারপরে আমরা দেখছি আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দক্ষিণী মায়ের অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। হরিত উপত্যকা বলতে হরিত বলতে সবুজকে বোঝাইছে, আর উপত্যকা বলতে দুই পর্বতের মাঝখানে নিচু সমতল ভূমিকে বোঝানো হয়েছে। তাই ব্যাখ্যা আসছে 1952 সালে বরকত যখন মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেন তখন তার জননীর চোখের জল সিক্ত হয়েছিল। বাংলার মাটি বরকত গাঢ় উচ্চারণে দুঃখিনী মাতার চোখের জল আর নিজেদের প্রাণ বিসর্জনের কথা বলেছিলেন। কবি অনুভব করেন ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ফুলের মতো বাংলা ভাষার মর্যাদা। সেই বীরের প্রতিচ্ছবি আবার দেখা গিয়েছিল 1969-এর গণ অভ্যুত্থানে। সেই ভাষা শহীদ এবং তাদের দুঃখিনী জননীর চোখের জলের অবদান। তারপর দেখছি সেই ফুল আমাদেরই প্রাণ, অর্থাৎ সেই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। হ্যাঁ, শিহরিত বলে কম্পিত বা শিহরে ওঠে এমন, অর্থাৎ ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি বাস্তবে সেই ফুল চেতনার সেই রং কবির মতে আমাদের সবার প্রাণে চির অম্লান সংগ্রামী চেতনার উৎস। আমরা যে আনন্দ বেদনায় প্রতিনিয়ত সিক্ত হই তাতে তার অবদান অপরিসীম। তাহলে আমরা বুঝতে পারছি যে সেই ফুল বলতে আমাদের বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এবার আমি এই কবিতাটির ফেব্রুয়ারি 1969 কবিতাটির সারসংক্ষেপটি আলোচনা করব। দেখা যাচ্ছে সারসংক্ষেপে কি আসছে যে কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণের জন্য উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা। 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণ নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন 1969 সালের গণ অভ্যুত্থানে রূপ নেয়। এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকার রাজপথে জনগণের ঢল নামে। এ কাতারে সামিল হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষ, কলকারখানার শ্রমিক, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় সহ শ্রেণী পেশার মানুষ। কবি এ কবিতায় পরম মমতায় শ্রদ্ধা ভালোবাসায় সকল মানুষের
স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনাকে শৈল্পিক রূপ দিয়েছেন। এই আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখের মৃত্যুকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। কবি ভাষা শহীদদের রক্তের উদ্বুদ্ধকে কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করেছেন। এখন আমি এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। যেমন 21-এর কৃষ্ণচূড়া কিসের প্রতীক? চেতনার প্রতীক। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন বিষয়টি প্রস্ফুটিত হয়েছে? সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন। এই কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক? রক্তের প্রতীক। কমলবন কিসের প্রতীক? ন্যায় ও কল্যাণের প্রতীক। এই কবিতার মূল ভাবটি কবি ফুটিয়ে তুলেছেন কোনটির মাধ্যমে? বিষয়বস্তুর মাধ্যমে। এই কবিতাটি কোন কারণে সার্থক? চেতনার জন্য সার্থক। 1969 সালে গণ অভ্যুত্থানের যৌক্তিকতা কি? বৈষম্যের প্রতিবাদ। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন চেতনার কবিতা? গণজাগরণের চেতনার কবিতা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শিল্প ভাষ্য ফুটে উঠেছে? সংগ্রামী চেতনা। সালামের চোখ কেন আলোচিত ঢাকা? অন্যায়কে রুখতে পেরেছে বলে। তাহলে এই ছিল ফেব্রুয়ারি 1969 কবিতার আলোচনা। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, বিষয়বস্তু আলোচনা আপনারা জানতে পেরেছেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের ক্লাসগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।